নমস্কার বন্ধুরা। রক্তদান একটা মহৎ কাজ, এটা আমরা সত্যি ভালো মতনই জানি। কিন্তু আজকে একটু ভিডিওটা নিয়ে এসেছি অন্যরকমভাবে। স্যার, রক্তদান শিবিরে আমরা যে রক্তটা দান করি, তারপর সেই রক্ত নিয়ে কী করা হয়, এটা অনেকের মধ্যে প্রশ্ন জাগে যে স্যার, কারোর শরীর থেকে রক্ত নিয়ে ডাইরেক্ট কি সেই রক্ত দিয়ে দেওয়া হয়? স্যার, রক্তটা কি কোনো জায়গায় স্টোর করা হয়? স্যার, রক্তটা যদি নষ্ট হয়ে যায়, সেই রক্তটাকে কি কোনো একটা নালা নর্দমায় ফেলে দিই? তা এই সব নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন জাগে। সেই প্রশ্নগুলোর এক একটা উত্তর দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে এসেছি। আমার নাম শুভাশিস, আমাকে টাইগার বলেও চেনে। তো আড্ডা 24/7 বেঙ্গলি এবং আমার তরফ থেকে আপনাদের সবাইকে জানাই নমস্কার। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে কিছু ফ্যাক্ট তুলে ধরব, যার মাধ্যমে আপনাদেরকে আমি এইটুকুনি বোঝাতে পারবো বা বলবো যে রক্তদান শিবির থেকে যখন ব্লাড কালেক্ট করা হয়, তারপর সেগুলো নিয়ে কী করা হয়। তাহলে চলো এক একটা করে পয়েন্ট একটু করে আমরা দেখি। প্রথম যে জিনিসটা, রক্তদান যে আমরা করি, তাহলে আমরা ব্লাড সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। রক্ত এর দুটো অংশ, একটা হচ্ছে রক্তরস, যেটাকে আমরা বলি প্লাজমা, আর একটাকে বলবো রক্তকণিকা, যার মধ্যে আরবিসি, ডাব্লিউবিসি এবং অনুচক্রিকা থাকে। তো এই রক্ত আমাদের শরীরে প্রায় ধরে নাও 5 থেকে 6 লিটার থাকে। সেই রক্ত যখন আমাদের শরীরের মধ্যে থাকে, তার মধ্যে আমাদের শরীরের হেপারিন থাকে, হেপারিন। এই হেপারিনের জন্য রক্ত কিন্তু জমাট বাঁধে না, ঠিক? কিন্তু সেই রক্ত যখন শরীর থেকে নিয়ে পাউচের মধ্যে রাখা হয়, সেই পাউচের মধ্যে তো হেপারিন নেই। তাহলে সেখানে যদি রক্ত দেওয়া হয়, সেই রক্ত তো জমাট বেঁধে যাবে। সেই জন্য সেই পাউচে ইউজ করা হয় কেমিক্যাল, যে কেমিক্যালটার নাম হচ্ছে CPDA1। আমি সোজাভাবে নর্মালভাবে বলছি, যেখানে প্রতিটা লেটারের আলাদা আলাদা মানে আছে। দেখো বন্ধু, সি বলতে বোঝাচ্ছে সাইট্রেট, যেটা রক্তকে জমাট বাঁধতে দেয় না। নেক্সট যেটা বলা হচ্ছে পি, পি ফর বোঝাচ্ছে দেখো ফসফেট, যেটা রক্তের যে পিএইচ, আমরা সবাই জানি রক্তের পিএইচ 7.4, সেটাকে কন্ট্রোল করে। তারপর বন্ধু আছে ডি, যেটাকে হচ্ছে ডেক্সট্রোজ। এই ডেক্সট্রোজ একটা আলাদা রকমভাবে তার রক্তের খাবার, শক্তি, এনার্জি এই সমস্ত কিছু দেয়। আর নেক্সট যেটা আছে অ্যাডেনিন, এ কি করে, এটিপি তৈরিতে সাহায্য করে, যার জন্য অন্তত রক্তটা কিছুদিন, কম করে 35 দিন পর্যন্ত যেন ভালো মতনভাবে বাঁচে। তাহলে এই যে CPDA1, এই কেমিক্যালটা কিন্তু ইউজ করা হয় এই পাউচের মধ্যে, ঠিক আছে? এখন নতুন টেকনোলজি এসছে, আরও নতুন কেমিক্যাল ইউজ হয়। আমরা আজকের জন্য জেনে রাখি CPDA1 ইউজ করা হচ্ছে, ঠিক আছে? এখন এই রক্তটাকে কালেক্ট করা হলো। বন্ধু, রক্ত যখন কালেক্ট করা হয়, তখন তার মধ্যে আমরা কি কি জিনিস করি। রক্তকে যখনই সংগ্রহ করা হবে, তার ওপর সবার প্রথম যেটা হবে, ধাপ 1, যেটা হচ্ছে রক্তকে আমরা সংগ্রহ করছি এবং সেখানে কি হয়, তার ওপর লেবেলিং করা হয়। এটা আমরা ভালো মতন জানি। তো লেবেলিং যখন করা হয় এবং তাকে কি করা হয় না, একটা ব্যাগের মধ্যে রাখা হয় এবং সেই ব্যাগের মধ্যে টেম্পারেচারটা যাতে কন্ট্রোলে থাকে, এবং তারপর দ্রুততার সাথে তাকে কোনো না কোনো ল্যাবে পৌঁছানো হয়। ল্যাবে পৌঁছানোর সাথে সাথে সেখানে কাজ শুরু হবে তার স্টেপ 2। যখন ল্যাবে পৌঁছানো হবে, তখন সেই ব্লাডকে একটু কিছু করবে। কি করবে সেটা একটুখানি দেখে নাও। একটা সেন্ট্রিফিউজ, আমরা সায়েন্সের ভাষায় সেন্ট্রিফিউজ বলি, সেই সেন্ট্রিফিউজ মেশিন পাওয়া যায়। মেশিনটা দেখতে পাচ্ছ, ছবিটা এরকম। এই সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে সেন্ট্রিফিউগাল যে টিউব, তার মধ্যে এই ব্লাড দেওয়া হয়। তারপরে একে অনেক জোরে রোটেট করা হয়, প্রচুর জোরে রোটেট করা হয়, এবং রোটেট করার সাথে সাথে এই যে ব্লাডের কম্পোনেন্টগুলো আলাদা আলাদা হয়।
কেমনভাবে আলাদা হয়? দেখো বন্ধু, যখনই ব্লাডকে রোটেট করা হবে না, যখনই রোটেট করা হয় তার মধ্যে তিনটে জিনিস আলাদা হয়, তিনটে জিনিস। সেই তিনটে জিনিস কি কি? না প্রথম যেটা হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকা যেটা যেটা আমরা রক্তকণিকা বলি, এই রক্তকণিকা একদম ওই টিউবের নিচের দিকে থিতিয়ে পড়ে। তারপরে যে জিনিসটা থাকে সেটার নাম হচ্ছে অনুচক্রিকা এবং তার সাথে থাকে শ্বেত রক্তকণিকা। আর একদম সবার ওপরে যে থাকে তার নাম হচ্ছে প্লাজমা। এবার বন্ধু, এই যে রক্তগুলোকে যে আলাদা করা, রক্তের কম্পোনেন্টগুলোকে যে আলাদা করা হলো, তার কিন্তু অনেক কাজ এলো। কি কাজ এলো দেখো। প্রথমত কেউ যদি রক্ত দান করে, তাহলে তার মধ্যে এই প্রশ্নটা জাগতেই পারে, স্যার পুরো রক্তটাই কি তার শরীরের থেকে অন্য শরীরে দিয়ে দেবে? এখানে তোমার শরীরের 1 ইউনিট ব্লাড থেকে তুমি 3 জনকে রক্ষা করতে পারো। 3 জনকে কিভাবে? বন্ধু, যে টিউবের মধ্যে ব্লাডটাকে যে রোটেট করা হলো, মানে যে মেশিনের মধ্যে, সেই যে ব্লাড, সেই ব্লাডের 3টে কম্পোনেন্টে ভাগ হয়েছে। নিচের দিকে রয়েছে আরবিসি, মাঝ বরাবর রয়েছে প্লেটলেটস এবং যাকে আমরা অনুচক্রিকা বলছি, এবং সবার ওপরে রয়েছে কে? না স্যার, প্লাজমা মানে রক্তরস। এখন কারোর শরীরে দেখা গেল কি অ্যানিমিয়া হয়েছে, তার মানে তার শরীরে রক্ত শূন্য, তার মানে তার শরীরে আরবিসির দরকার, তো সুতরাং তাকে আরবিসিটা ট্রান্সফার করা হলো। তোমার হাতে আর কটা কম্পোনেন্ট পড়ে রইলো? না দুটো। সেখানে কি কি আছে? অনুচক্রিকা, প্লেটলেটস রয়েছে এবং রয়েছে প্লাজমা। এরপর দেখবে এখন ক্যান্সার রোগে যারা ভুগছেন যেনারা, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্লেটলেটসের দরকার হয়। যাদের ডেঙ্গু রোগ হয় তাদের জন্য প্লেটলেটসের দরকার হয়। তখন তুমি দেখলে কি না স্যার প্লেটলেটসও আমি তাদেরকে দিতে পারছি। তাহলে তোমার শরীরে রক্ত নিয়ে 2 জনকে বাঁচানো যাচ্ছে। আর 3 জনের ক্ষেত্রে আসছে কি না স্যার হচ্ছে প্লাজমা। প্লাজমার ক্ষেত্রে আমরা লিভারে যদি কোনো রকম সমস্যা হয়, তার শরীরের মধ্যে যদি রক্তরসের প্রবলেম হয়, তখন তাকে আমরা সেই রক্তরস ট্রান্সফার করতে পারি। তাহলে বন্ধু দেখো, নেওয়া হলো কিন্তু 1 ইউনিট ব্লাড তোমাদের শরীর থেকে, কিন্তু সেই রক্ত নিয়ে কিন্তু 3 জনকে বাঁচানো গেল। তাহলে আমাদের সেকেন্ড ধাপে কি দাঁড়ালো বন্ধু? রক্ত প্রথমে ধাপে ছিল রক্ত সংগ্রহ করলো, 2 নম্বর ধাপে কি হলো না সেই রক্তকে সেন্ট্রিফিউজ করা হলো। ঠিক, সেন্ট্রিফিউজ করার পর সেই রক্ত থেকে 3টে কম্পোনেন্টে তাকে ভাগ করা হলো। এখন নেক্সট আমরা কি দেখতে পাবো? নেক্সট দেখতে পাবো এই যে রক্তটা যে ভাগ করা হলো, রক্তটা কতটা ঠিকঠাক সেটা আমাকে দেখতে হবে। মানে তার নিরাপত্তা কতটা, তার ল্যাব টেস্ট, তার মধ্যে কি কোনো রোগ আছে কি? তাহলে বন্ধু একটা কথা সবসময় মাথায় রাখবে, রক্ত যখন তোমার শরীর থেকে নেওয়া হয় তখন কিন্তু তোমার কোনো রকম চেক আপ হয় না, রক্তটা নিল। এবার সেই রক্তটা নিয়ে গেল কোথায়? ল্যাবে। ল্যাবে কিন্তু রক্তটা যখন কম্পোনেন্ট আলাদা হলো তখন রক্তটা চেক হবে। রক্তটা চেক হয়ে তারা প্রথমত কি কি দেখবে? তারা 3 থেকে 4টে জিনিস দেখে, আরও তারা দেখতে পারে। সেটা কি না, ফার্স্টে যে জিনিসটা দেখবে তার HIV বা এইডস আছে কিনা। 2 নম্বর হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি ইত্যাদি এই রোগগুলো আছে কিনা। 3 নম্বর সিফিলিস জাতীয় কোনো STD মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এই জিনিসগুলো আছে কিনা। ম্যালেরিয়া আছে কিনা। এই সমস্ত রোগ কিন্তু ফার্স্টে দেখবে যে এগুলো কিন্তু তার শরীরে আছে কিনা। যদি শরীরে থাকে বন্ধু, অত্যন্ত কিন্তু কনফিডেন্সিয়াল ভাবে যার কাছ থেকে রক্ত নেওয়া হয়েছে তাকে বলা হবে। সেটা লোকে জানাজানি করবে না, তাকে আলাদাভাবে ডেকে বলা হবে বা কোনো রকম ভাবে তার সঙ্গে যোগাযোগ করে এই জিনিসটা বলা হবে। তাহলে নেক্সট কি হবে? এরপরে সেই রক্তটা যেটা নিল তার ব্লাড গ্রুপ টেস্ট হবে। সেটা ব্লাড গ্রুপটা কি দ্বিতীয়বার 2বার করে চেক হবে। তারপরে কি হবে? তারপর হবে RH ফ্যাক্টর। RH ফ্যাক্টর মানে না সেটা পজিটিভ না সেটা নেগেটিভ। তাহলে এই জিনিসগুলো কিন্তু দেখবে কি নে আমাদের 3 নম্বর ধাপে। নেক্সট আমরা যখন এত কিছু করে ফেললাম বন্ধু, এত কিছু করে ফেলার পর এরপর এগুলোকে কি সংরক্ষণ করা হবে। 4 নম্বর ধাপে দেখাচ্ছে কি সংরক্ষণ।
তার কিছু তোমাদের হচ্ছে ক্রাইটেরিয়া, কেমনভাবে সংগ্রহ করবে, কতদিন সংগ্রহ করবে, সেগুলো তোমাদের সামনে রাখা হয়েছে। সেখানে কি না স্যার, রক্তকণিকা যেটা, এটাকে আমরা মোটামুটি 6 ডিগ্রি, 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে পারি, এবং এটা মোটামুটি 35 থেকে 42 দিন। পরীক্ষায় একটা কোয়েশ্চেন আসে জানো তো, যে স্যার আরবিসির আয়ুকাল কতদিন, দ্যাট ইজ 120 দিন। তা সত্ত্বেও কিন্তু দেখো আমরা মেয়াদকাল 35 থেকে 42 দিনই রাখছি। তারপরে কি আছে বন্ধু, তারপরে দেখো যে প্লেটলেটস, এই প্লেটলেটসকে আমরা নর্মাল টেম্পারেচার 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে এমন একটা জায়গায় রাখবো, এমন এক জায়গায় রাখবো যেখানে কি হয় যেন অল টাইম ভাইব্রেট হয়। তারপরে এটা যে মোটামুটি এটা 5 দিন মতন থাকে। এরপর যেটা আছে প্লাজমা, এই প্লাজমাকে কিন্তু আমরা একদম ডিপ ফ্রিজে রাখি, এবং মাথায় রাখবে এই যে প্লাজমা, এ কিন্তু অনেক দিন বাঁচে, নিয়ার অ্যাবাউট 1 ইয়ার। তাহলে এই সমস্ত ভাবে আমরা কিন্তু একে কি সংরক্ষণ করতে পারি। শুধু ব্লাড নিলেই নয়, একে আমরা সংরক্ষণও করতে পারি। এবং এই সংরক্ষণ হয়ে যাওয়ার পর তারপর এদেরকে আমরা লাস্ট যে ধাপ হয় সেই ধাপের মধ্যে আমরা কি করতে পারি না, সেই ধাপের মধ্যে আমরা ভিন্ন, যেখানে অল টাইম যেখানে আমাদের রক্তের প্রচুর প্রয়োজন, ব্লাড ব্যাংক, সেই সমস্ত জায়গায় কি করি না, তাদেরকে আমরা পৌঁছে দিই। তাহলে আমরা তাদেরকে যে পৌঁছে দিচ্ছি সেটা হচ্ছে কি না, দ্যাট ইজ হচ্ছে ডিস্ট্রিবিউশন। সেই জায়গায় আমরা পৌঁছে দিই যাতে হচ্ছে 24x7 আওয়ার্স সেখান থেকে ব্লাডটা যাতে পাওয়া যায়। এতদূর অবধি ছিল কিন্তু আমাদের রক্ত নিয়ে কি করা হয়, রক্ত নিয়ে কি করা হয় এইসব, মানে যখনই ব্লাড ডোনেট হয় না বন্ধুরা, স্যারেরা, তখন কি হয় ম্যামরা, তারপর হচ্ছে রক্তটা নিয়ে আমরা কি করি, সেটা হলো এই বিষয়। এখন একটা এক্সট্রা ইনফরমেশন আপনাদের জন্য শেয়ার করতে চলেছি। সেটা কি, অনেকের মধ্যে আপনারা জানেন, অনেকের মধ্যে আপনারা হয়তো জানেন না, কিন্তু আজকে আমি একটু আপনাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করছি। সেটা কি না স্যার, আফেরেসিস। স্যার আরেকবার বলুন, আফেরেসিস। আফেরেসিস জিনিসটা কি বন্ধু? আফেরেসিস জিনিসটা একটু অন্য রকমের, ঠিক আছে, একটু অন্য রকমের। অন্য রকমের মানে ব্লাড ডোনেশন যখন করা হয় তখন আমাদের শরীর থেকে ব্লাডটা নিল, তো এবার সেই ব্লাডের মধ্যে দেখো সব কম্পোনেন্ট আছে, সব রকম কম্পোনেন্ট আছে, কিন্তু আফেরেসিস এমন একটা জিনিস যেটা তোমার শরীর থেকে যেটুকুনি দরকার সেইটুকুনি ব্লাডের কম্পোনেন্টই নেবে। স্যার বুঝলাম না, মানে ধরো আফেরেসিস যেটা, এটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড আফেরেসিস থেকে এসছে, যেটার মানে হলো টু সেপারেট, মানে আলাদা রকম, আলাদাভাবে, টু সেপারেট। আর কি না হচ্ছে মেন যে কম্পোনেন্ট সেটাকে নেব। মানে কি, ধরো কাউকে দিতে হবে কি না হচ্ছে স্যার ডেঙ্গু হয়েছে, তো তাকে প্লেটলেটস দেওয়া হবে, তাহলে অনুচক্রিকা লাগছে। এখন অনুচক্রিকা নেওয়ার জন্য তাহলে তাকে পুরো ব্লাড কারুর কাছ থেকে কালেক্ট করতে হচ্ছে, এবং এতটা ব্লাড কালেক্ট করবে, সেখান থেকে আবার সেন্ট্রিফিউজ হবে, সেন্ট্রিফিউজের মাধ্যমে প্লেটলেটসকে আলাদা করতে হবে, তারপর সেখান থেকে কালেক্ট করবে, তারপর সেখান থেকে যাবে পেশেন্টের শরীরে। বন্ধু অনেকটা টাইম চলে যাচ্ছে না? আর আমাদের এখন যা যুগ পড়েছে, টাইমটাকে আমাকে অনেক তাড়াতাড়ি মেনটেন করতে হবে। সেই জন্য আফেরেসিস এমন একটা প্রসেস, যে প্রসেসে এই যে এখানে যে মেশিনটা রয়েছে, এই মেশিনটা ইউজ করা হয়, যে প্রসেসের মাধ্যমে এই মেশিনটা ইউজ করে তোমার শরীর থেকে রক্ত নেওয়া হলো, এবং সেই রক্তটা টিউবের মাধ্যমে এই মেশিনের মধ্যে ঢুকবে, এবং এই মেশিনের মধ্যে অটোমেটিক সেইখানেই সেন্ট্রিফিউজ হবে, এবং সেখান থেকে কিন্তু প্লেটলেটস আলাদা হবে। প্লেটলেটস আলাদা হয়ে যাওয়ার পর বাকি যে রক্তটা তোমার শরীর থেকে অটোমেটিক ওরা নিচ্ছে, সেই রক্তটা আবার ফিরে তোমার ওই জায়গা দিয়েই ভেতরে ঢুকে আসছে। তাহলে এটা হচ্ছে একটা সুন্দর প্রসেস বন্ধু, নিউ ভার্সনের প্রসেস এসছে, যেখানে কিন্তু তুমি বুঝতেই পারবে যে তোমার শরীর থেকে যে ব্লাডটা নেওয়া হচ্ছে সেটা পুরোটা নেওয়া হচ্ছে না, যা যা জিনিস দরকার সেই জিনিসগুলো নিয়ে সেই ব্লাডটা আবার তোমার শরীরের মধ্যে এন্ট্রি করছে। এই জিনিসটাকে আমরা বলি আফেরেসিস। তা আশা করি অনেকে হয়তো তোমরা জানো, অনেকে জানো না, তাই আমি তোমাদের সঙ্গে কিন্তু এটা শেয়ার করলাম। আর তোমরা বুঝতেই পারছো এই যে আফেরেসিসের ক্ষেত্রে আমরা পার্টিকুলার ধরো যেটা দরকার, আরবিসি দরকার হলো আরবিসি নিলাম। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ইউজ করি না স্যার, প্লেটলেটস, অনুচক্রিকা যেটা, সেটা আমরা ইউজ করতে পারি, তারপর প্লাজমা সেটা ইউজ করতে পারি।
তা এই সমস্ত জিনিসটা আমরা অতি কম সময় এবং বেশি পরিমাণে, শুধু কম সময় বলবো না, বেশি পরিমাণে কিন্তু আমরা নিতে পারি মানুষের শরীর থেকে, এবং এবং যেটা মানে লাগবে না বাড়তি জিনিস, সেটা আবার শরীরের মধ্যে ঢুকে যাবে। তা এই পুরো সিচুয়েশনটা কার মধ্যে ছিল বন্ধু? দ্যাট ইজ হচ্ছে আফোরেসিসের মধ্যে। তাহলে এই একটা ছোট্ট মতন ইনফরমেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অবশ্যই অন্তত এইটুকুনি মাথায় রেখো বন্ধু, রক্তদান কিন্তু খারাপ জিনিস না। তুমি নিজেরাই দেখতে পেলে যে তোমার 1 ইউনিট রক্ত থেকে কিন্তু, যেটা বর্তমানে 350 ml নেওয়া হচ্ছে, এটা আবার ওয়েট অনুযায়ী ভ্যারি করে, ঠিক আছে? কারোর ওয়েট যদি 55-এর ওপর হয় তার একটা আলাদা কোয়ান্টিটি নেওয়া হয়, যার হচ্ছে নর্মাল একটু কম ওয়েটের মধ্যে থাকে তাদের 350 নয়, এখন নর্মাল 350ই নেয়। তো এই সমস্ত কিছু কেন রক্ত দিতে বলে মানুষ? কারণ তুমি দেখো, তোমার 1 বোতল মানে তোমার ওই 1 ইউনিট রক্ত থেকে 3জন মানুষের মুখে হাসি ফুটছে। তাই আমি আবার বলবো যে রক্তদান কিন্তু খারাপ নয়। রক্তদান করলে কিন্তু ডেফিনেটলি আপনারা আর কিছু না হোক 3জন মানুষের মুখে কিন্তু হাসি ফোটাতে পারবেন। তো এই ছোট ইনফরমেশনটা আমার বলা দরকার ছিল, মানে আমি বলতে এসেছি, এই প্ল্যাটফর্ম আমাকে সুযোগ দিয়েছে, আমার এটা ফার্স্ট, সেই জন্য আমি যতটা পেরেছি আপনাদেরকে একটু মানে আস্তে আস্তে হোক বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই কমেন্ট করবেন যদি কোনো রকম ডাউট থাকে, কোনো রকম খারাপ লাগাও যদি থাকে, ভালো লাগাও যদি থাকে, অবশ্যই কমেন্ট করবেন। তা আজকে এই বলেই ছাড়ি, নেক্সট আমি আবার কোনো না কোনো এরকম ভিডিও নিয়ে আসবো, যাতে আপনাদের সঙ্গে আমার বিশেষ করে একটা সম্পর্ক স্থাপন হয়। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আড্ডা 24/7 বেঙ্গলি থেকে আপনাদের সবাইকে জানাই নমস্কার। থ্যাংক ইউ।